যশোরেশ্বরী মন্দির সতীর ৫১ পীঠের একটি পীঠ। এই মন্দিরের খুব কাছে অবস্থিত রাজাদের মৃত্যুদণ্ড দেওয়ার কক্ষ, যার নাম হাবশিখানা। এখানে মাটির তলায় হাজারো গুপ্ত কক্ষ রয়েছে এবং মৃত্যুকূপ রয়েছে। তার সাথে দেখব ৩০০ বছরের পুরাতন জমিদার বাড়ি। মায়ের মন্দিরে যখন এসেছি পুজো তো দেখবই, এবং এই মন্দির সম্পর্কে এমন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে করে আগামী দিনে এই মন্দিরে যারা আসছেন তাদের জন্য খুবই উপকার হবে। কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন, কখন পুজো হয়, এই মন্দিরে আপনারা বলি দিতে পারবেন কিনা, কিংবা ভোগ কখন দেওয়া হয়, মন্দির কখন বন্ধ হয়, কখন খোলে, এবং এই মন্দিরে কতটুকু সময় লাগবে আপনাদের, যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। তবে আর দেরি কেন, চলুন ঘুরে আসি শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির থেকে। নমস্কার, আমি এখন অবস্থান করছি শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির, যেটা এই অঞ্চলের মানুষের কাছে খুবই একটা ভাইরাল মন্দির বলতে পারেন। কিংবা এই মন্দিরটা হলো মায়ের ৫১ পীঠের একটি, এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সরকার এখানে কিন্তু এসেছিল এবং মাকে একটা সোনার মুকুট দিয়ে গিয়েছিল। তো এই মন্দির সম্পর্কে আজকে আপনাদের যাবতীয় ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আগেও আমি এই মন্দিরের ভিডিও বানিয়েছি, তবে এইবার এই মন্দিরের সবচেয়ে ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি এখন মন্দিরের গেটের ঠিক সামনে রয়েছি। ওই পাশ থেকে মেন গেট, আর এই পাশ থেকে হচ্ছে পিছন গেট। আর এই স্থাপনাগুলো দেখলেই বুঝতে পারছেন ২০০ থেকে ৩০০ বছরের পুরাতন সেই স্থাপনা এখনও রেখে দেওয়া হয়েছে, এখানে ভাঙা হয়নি মানুষের দর্শনের জন্য। তবে এটা হচ্ছে মেন মন্দির। মোদি যখন আসবে, মানে ভারতের প্রধানমন্ত্রী যখন আসবে, সেই সময় কিন্তু এই মন্দিরটা এইভাবে রেডি করা হয়েছিল। আগের মন্দিরের পিকচারটা আমি একটু পাশে দিয়ে দিলাম, দেখলেই বুঝতে পারছেন কেমন ছিল। তারপরে আর কি টিন শিট দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। কিংবা এখানে এখন অনেক মানুষের ভিড় হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন। এখানে বলি দেওয়া হয়, কিংবা অনেক মানুষ ধূপ মোমবাতি এখানেই জ্বালায়, এবং এখানে কিন্তু প্রচুর লোক হয় প্রত্যেক দিন। এখন ফ্যান্টানেরও ব্যবস্থা করা আছে। আর এইদিকে একটা বাথরুম রয়েছে, এবং এই পাশেও একটা সেই যুগের ঘর রয়েছে। এটা কি কাজে ব্যবহার হতো আমরা জানি না, তবে এই স্থাপনাগুলো আপনারা এখানে আসলেই দেখতে পারবেন। আর এইটা হচ্ছে মূলত প্রধান গেট, এই যে এটা। আর সেই সময় গেটের সামনের যে কারুকার্য সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে ভিতরে অনেক বাইক রাখা হয়েছে। আর বাইরে বড় ৪ চাকা নিয়ে আসলে আপনি বাইরে রাখতে পারেন, কিংবা ভিতরে জিনিসপত্র কেনারও দোকান রয়েছে। এই যে একটু দেখাই, এই যে দেখুন সেই ৩০০ বছর কিংবা ৪০০ বছরের পুরাতন ঘর, ভিতরে এরকম একটা দোকান রয়েছে। আর পুরো মন্দিরের ভিউটা হচ্ছে এরকম। তো বাইরে থেকে একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখুন, তো আমরা এখন মন্দিরের প্রধান যে গেট রয়েছে তার সামনে ঠিক এত বড় একটা গাছ, কিংবা ওইখানে আখের জুস পাওয়া যাচ্ছে। ৪ চাকা আনলে এখানে রাখতে পারেন, ইজি বাইক মহেন্দ্র আনলে এখানে রাখতে পারেন, কিংবা ভ্যানে করে আপনারা যখন আসবেন তখন এই রাস্তা দিয়েই আসবেন। এখানে বেশ কিছু খাবার দাবারের দোকান রয়েছে, ওইদিকে আবার মন্দিরের প্রসাদ কেনার জন্য দোকান রয়েছে। এবার বলি এই মন্দিরটি সম্পর্কে আমরা বিভিন্ন কিছু তথ্য জানার আগে এই মন্দিরের যাবতীয় আশেপাশের যে জায়গাগুলো আছে সেইগুলো একটু আপনাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। তারপরে এই মন্দির সম্পর্কে অনেক ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব, যে এই মন্দিরে কী কী হয়েছিল, কী কী কাহিনী আর কি। তো আগে বলি এই মন্দিরে আপনারা সাতক্ষীরা থেকে কিভাবে আসবেন। সাতক্ষীরা নিউ মার্কেট থেকে আগে আসতে হবে কালীগঞ্জ বাস স্ট্যান্ড, এবং কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আসতে হবে বংশীপুর, এবং সেখান থেকেই যশোরেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য ভ্যান কিংবা ইজি বাইক পেয়ে যাবেন। যদি তথ্যটি মনে না থাকে ডাউনলোড করে নিতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখন এই মন্দিরে আসে। সতীর ৫১ পীঠের একটি পীঠ। এই যে ভিতরটা ঠিক কেমন, বিভিন্ন ভক্তরা আর কি ভোগ টোক দিয়ে সুন্দর করে দিয়েছে, এবং পুজো হচ্ছে। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ। এই বারান্দায় আপনারা বসতে পারেন, কিংবা একটু রেস্ট নিতে পারেন। উপরের কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন যে কত পুরাতন এই মন্দিরটি। মন্দিরের যে রান্না বান্না যেগুলো হয় সেগুলো এই ঘরগুলোতে হয়, কিংবা ওই দিকেও হয়। এই যে বেশ সুন্দর লাগছে। এই মন্দিরে আসলে মনের মধ্যে থেকে একটা শান্তি কাজ করবে আপনাদের।
মায়ের ওখানে যে বলিটা হয় সেই বলির পরে এইভাবে তারা কেটে, এটা কি রান্না হবে? এটা কি নুন ঝাল ছাড়াই তো রান্না হবে? আচ্ছা, যারা মানসিক করছে তারা নিয়ে যাবে, তাদের সামনে আর কি এখানে কাটা হয়েছে অনেক দূরে, মানে এইখান থেকে গুছায় রেডি করে দিচ্ছেন, মানে যারা এরকম মানসিক করেছে কিংবা এখানে এসে দিতে যাচ্ছে তারাও এটা পারবে। আচ্ছা, আপনাদের যাদের এমন মানসিক রয়েছে আর কি, যারা এরকম ভাবে করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা এই মন্দিরে করতে পারবেন, তারা এখানে আসলেই ব্যবস্থা করে দেবে আর কি, তাই তো? সেই সময় কিছু কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এই একটা জিনিস কি জন্য করা হয়েছে আমরা জানি না, এখন ময়লা ফেলার জন্য কাজে ব্যবহার হচ্ছে, কিংবা এখানে একটা স্থাপনা আমরা দেখতে পাচ্ছি, ওই যে দূরেও দেখতে পাচ্ছেন ওইদিকে নতুন করে বাথরুম করা হয়েছে, সেটা আলাদা ব্যাপার। বাট এইগুলো কিন্তু সেই সময়ের একটা স্ট্রাকচার, মনে করতে পারেন 200 থেকে 300 বছরের পুরাতন, আর এইগুলো সব নতুন করে করা হয়েছে। হাতের অনামিকা আঙুল দিয়ে প্রথমে একটা ত্রিকোণ মণ্ডল অঙ্কন করবেন, তারপর ত্রিকোণ মণ্ডল অঙ্কনের চারিপাশ দিয়ে একটা গোল বৃত্ত দিবেন, আবার ওই গোল বৃত্তের চারিপাশ থেকে একটা চতুষ্কোণ মণ্ডল অঙ্কিত করবেন। এইবার আপনার হাতে যে ফুলটা ছিল ওই ফুলটা যেখানে প্রথমে আপনি ত্রিকোণ মণ্ডল অঙ্কিত করেছিলেন ওখানে রেখে দিন। ডান হাত দিয়ে ওই জায়গাটা স্পর্শ করে বলবেন নমো বর্ষাসন মন্ত্রেশ মেরু পৃষ্ঠ ঋষি সুদলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। হাত জোর করে বলবেন নমো প্রীতিতয়া ত্রিদালোকা দেবী ত্বং বিষ্ণুনাদ্রিতা তন্ত্রধারায় মাং নিত্যং পবিত্রেণ গুরুচাসনম। একটা প্রণাম দিয়ে বাম দিকে হাত জোড় করে বলবেন নমঃ বামে গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেষ্ঠি গুরুভ্যো নমঃ। ডান দিকে দক্ষিণে গণেশায় নমঃ। স্পর্শ করে মাথার ব্রহ্মতান্তে রেখে দিলেন। হাত জোড় করে বলবেন নমঃ জবা কুসুম সংকাশং কার্ষপিয়ং মহদ্যুতিম দান্তরিং সর্বপাপগ্ন প্রণতয়স্মি দিবাকর। মনে মনে সূর্যদেবকে স্মরণ করে সেই সূর্যদেবের চরণে একটা প্রণাম নিবেদন করল। এই যশোরেশ্বরী মন্দির সকাল 8টা থেকে ওপেন হয় এবং সকাল 11:30টা থেকে পুজো শুরু হয়। পুজো চলবে 1:30টা পর্যন্ত, তারপরে 1 ঘন্টা মন্দির খোলা থাকবে, মানে 2টা থেকে 2:30টা নাগাদ এই মন্দির বন্ধ হয়ে যাবে। আবার বিকাল 5টার সময় এই মন্দির ওপেন হবে, রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকবে, তারপরে আরতি হবে, দেন বন্ধ হয়ে যাবে। প্রত্যেক দিন নাকি এই পুষ্পাঞ্জলি হয়ে থাকে। আজকে যেহেতু একাদশী সেহেতু নাকি এখানে লোক কম হয়েছে, উনি যেটা বললো আমাকে, মানে আমি যে ঠাকুরদা ছিল তার কাছে শুনে এসে এই কথাগুলো আপনাদেরকে বলছি। এবার পুষ্পাঞ্জলি যদি দিতে চান তাহলে 11:30টার পরপরই পুজো শুরু হয়ে যাবে, আপনারা এসে বসতে পারেন, পুজো শেষ হওয়ার মধ্যেই পুষ্পাঞ্জলিটা হয়ে যাবে। এই মন্দিরের পাশে একটা সরাইখানা আছে, কেউ বলে ওখানে রাজারা স্নান করতো, আবার কেউ বলে রাজারা নাকি ওখানে বন্দীদের গলা কাটতো। কোনটা সত্যি আমরা সেটা জানি না, তবে সেই জায়গাটা একটু আপনাদেরকে দেখাবো। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই সাইডের যে গেটটা, মানে পিছন সাইড যে গেটটা, ওটা হচ্ছে সামনের সাইড, এটা পিছন সাইড। এই সাইডের যে রোডটা চলে গেছে এইদিকে আমাদের যেতে হবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট আমাদেরকে হাঁটতে হবে, তাহলে আমরা সেই সরাইখানায় পৌঁছে যাব। একজন এক এক রকম নামে ডাকে, কেউ ডাকে হাফসিখানা, কেউ ডাকে সরাইখানা, কেউ বা বলে থাকে কুয়ো। এই যে ওরে কুত্তাই ভয় পায় দিছে রে। এই যে ভিতরটা, এই যে আমরা এখন কি হাফসিখানা, তাই তো? এই যে হচ্ছে সেই কুয়া, যেখানে আর কি বলা হচ্ছে গলা কেটে এই কুয়ার মধ্যে ফেলে দিত। এখন আমরা জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। এটা হচ্ছে একটা লাইট আসার ব্যবস্থা। এই যে এখানে একটা লাইট আসার ব্যবস্থা করা।
না না, আমি শুনলাম যে অনেকে নাকি আমার ভিডিওতে কমেন্ট করেছে যে এখানে নাকি রাজারা স্নান করতে আসতো। হ্যাঁ, আমার কথা হচ্ছে রাজার বাড়ি জমিদারের বাড়ি অত দূর, রাজা এই জায়গায় আসবে স্নান করতে? সে প্রতাপাদিত্যবাদ ওইখানে প্রতাপাদিত্য বাড়িতে এখন নেই, চিহ্ন নেই। আচ্ছা, এখানে আর কি বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখা যাচ্ছে। এইটা মেন মেন কুয়া, এটা মানে আগে তো মনে হয় রাস্তা এত উঁচু ছিল না, এখন রাস্তা আস্তে আস্তে উঁচু হয়ে গেছে এই জন্যই। মানে এইখানে গলা কেটে ফেলা দিত, 4 হাত পা বেঁধে ফেলা দিত। যাই হোক, মানে ফেলাই তো দিত না। এইখানে হয়তো আর কি বসার ব্যবস্থা ছিল, সবাই মিলে বসে আর কি কার কত রকম শাস্তি দেওয়া উচিত সেটা আর কি। ওইটা কি তাহলে? এইখানে একটা এরকম কুয়ার মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা, যেটার সাইড দিয়ে সব লাইন করা আছে। যদি একটু দেখাই, এই যে এরকম, কিংবা এখানেও ছোট ছোট এরকম গর্ত দেখতে পাচ্ছি। এখানে আগুন ধরে আগুনের পর ফেলতো, মানে ধারণা করা যাচ্ছে আর কি। আমরা কেউই তো সেই সময় আর কি ছিলাম না। এই যে এদিক দিয়ে একটা রোড আছে, তো এটাই হচ্ছে এর ভিতরের কাহিনী। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না, যতটুকু আর কি আমরা লোকের মুখে শুনি কিংবা এখানকার মানুষজন যতটুকু আমাদেরকে বলেছে ততটুকুই আমরা বলার চেষ্টা করেছি। দেখতে পাবেন কিছু আছে কিনা। হ্যাঁ, এখন কুয়ার মধ্যে ঢুকানো হচ্ছে। একের পয়সা হাউস করা না বাবা, বেঙ্গজির সব রাজাদের গুহা। তো এর নিচে দিয়ে তাহলে কোনো লাইন করা ছিল একদম রাজার বাড়ি থেকে, রাজার বাড়ি থেকে কোনো লাইন করা ছিল। এ সব মনে করেন লাইন করা ছিল, পলানোর লাইন করা ছিল, বুঝলেন? এ সব পলানোর লাইন। এখন বাজছে 2টা, মন্দির কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। মানে 2টার সময় আর কি সব বন্ধ হয়ে যাবে। মায়ের 51 পিঠের একটি পিঠ, সেই জায়গাগুলোতে গেলে মনে একটা আলাদা ধরনের শান্তি তো কাজ করেই। এবং ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী মোদী সরকার এখানে আসছিল, তিনি কিন্তু একটি সোনার মুকুট এই মাকে দিয়ে গেছিল। আমি সেটা শুনেছিলাম, সেটা ঢাকায় রয়েছে। এখানে আর কি নকল একটা মুকুট মায়ের মাথায় আর কি পরানো রয়েছে। কতটুকু সত্যি আমি বলতে পারলাম না। ওনাদের কাছে সোনার আর্জি করলাম, ওনার একটা নাম্বার দিল, নাম্বারটা আমি এখানে ডিসপ্লের উপর দিয়ে দিলাম। এই নাম্বারে কল করে আপনারা এই মন্দিরের বিভিন্ন সম্পর্কে জানতে পারেন। মন্দির কখন খোলা থাকবে, কি পুজো হবে, মানে মন্দিরের যাবতীয় ডিটেলস এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এই মন্দিরে এসে যদি কারোর মনে হয় একটু অনুদান দেবেন, তাহলে একটু যাচাই বাছাই করে ঠিক মানুষের হাতে অনুদানটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ এখন এই হিন্দু ধর্মের মন্দিরগুলোতে যারা অনুদান আর কি দিচ্ছে, বলা যেতে পারে 50% টাকা অন্যদিকে চলে যাচ্ছে, কিংবা 50% টাকা মন্দিরের কাজে ব্যবহারই হচ্ছে না। সেই জন্য একটু দেখে শুনে কিংবা যাচাই বাছাই করে আপনাদের মূল্যবান টাকাটা খরচ করবেন, কিংবা এই মন্দিরে দান করবেন। কত সুন্দর সুন্দর সেই সময়কার স্থাপত্যগুলো দেখতে পাচ্ছি আমরা। ইটগুলো আর কি নষ্ট হয়ে গেছে, যখন তখন ভেঙে পড়তে পারে, চুন সুরকির গাঁথনি ছিল। মন্দির সম্পর্কে আমরা এখন বিভিন্ন ধরনের তথ্যগুলো জেনে নেব। যশোরেশ্বরী মন্দিরে মায়ের হাতের তালু এবং পায়ের তালু পড়েছিল, এই জন্য এই মন্দিরটি 51 পিঠের একটি ধারণা করা যাচ্ছে। এবং ইন্টারনেটের ভাষায় এই মন্দিরটি তৈরি হয়েছিল 13 শতাব্দীতে আনারি নামক এক ব্রাহ্মণ দ্বারা নির্মিত বলে মনে করা হয়। তিনি যশোরেশ্বরী পীঠের জন্য 100 দরজা বিশিষ্ট একটি মন্দির তৈরি করেছিলেন, তবে তার সময়সীমা জানা যায়নি। পরবর্তীতে লক্ষণ সেন এবং মহারাজ প্রতাপাদিত্য তাদের রাজত্বকালে এটি সংস্কার করেছিলেন। জনশ্রুতি রয়েছে মহারাজ প্রতাপাদিত্যের সেনাপতি ঝোপ থেকে আসা একটি উজ্জ্বল আলোর রশ্মি আবিষ্কার করেন এবং মানুষের তালুর আকারে খোদাই করা একটি পাথর টুকরো দেখতে পান। পরবর্তীতে রাজা প্রতাপাদিত্য কালী পুজো শুরু করেন এবং
যশোরেশ্বরী কালী মন্দির নির্মাণ করেন। যতটুকু ইন্টারনেট এবং আমরা রিসার্চ করে পেয়েছি আপনাদের জানানোর চেষ্টা করেছি। এই মন্দিরে একটি বই পাওয়া যায়। এই বইটা যদি আপনি ওখান থেকে কিনে পড়েন তাহলে এই মন্দির সম্পর্কে আরো অনেক জিনিস জানতে পারবেন। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 27 মার্চ 2021 সালে সোনার মুকুট উপহার দেন এই মন্দিরের কালী মাকে। এখন আমরা আর কি প্রসাদ খেতে বসছি, তো সবাইকে লাইন বাই লাইন প্রসাদ দিচ্ছে। সময় ঘড়ি বলছে এখন দুপুর 3:30। দেখা যাক কখন আর কি প্রসাদ খেয়ে আমাদের শেষ হয়। আমাদের কিন্তু প্রসাদ খাওয়া শেষ, এইমাত্র প্রসাদ খেয়ে উঠলাম। প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি এবং ফল মিষ্টি। মোটামুটি আমাদের কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেল। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন, মানে সকালে আসবেন, মোটামুটি এখান থেকে বেরোতে বিকাল 5টা বেজে যাবে। এই মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। এই যে এখন আমরা বের হয়ে যাব, কিংবা এখানে যারা দর্শনার্থী আসছিলেন সবাই বের হয়ে যাবে। যশোরেশ্বরী মন্দির থেকে ফেরার সময় আমার পিছনে যে এই জমিদারের বাড়ি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন কিংবা দেখে যেতে পারেন। সেই সময়ের জমিদারদের বাড়ি কেমন ছিল সেটাও আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন এইখানে আসলে। তো চলুন দেরি না করে পাখির চোখে এই জমিদার বাড়ির কেমন অবস্থায় আছে সেটা একটু দেখায় আপনাদের। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই সাথে রাখবেন প্রীতম দা ট্রাভেলার চ্যানেলকে।